তৃণমূলকে উৎখাত করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে হবে, এইটাই ছিল তার প্রথম এজেন্ডা। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্ন তার বাস্তবায়ন হলো না। যে ক্ষমতা লোভী মানুষ, সে সর্বক্ষণ ক্ষমতার এই ঘেরাটপের মধ্যেই থাকতে চায়। এবারে যদি বিজেপি ক্ষমতায় না আসতে পারে তাহলে নয় এবার নয় নেবার। ভগবানের স্বপ্নভঙ্গ হয়েছে, এই কথাটা শোনার পরেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভগবান আবার স্বপ্ন দেখতে পারেন নাকি? হ্যাঁ, ভগবানের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তিনি নিজেকে ভগবানই ভেবে ফেলেছিলেন এবং সেই ভগবানেরই স্বপ্নভঙ্গ হয়েছে। এবং শুধু তাই নয়, সেই স্বপ্নভঙ্গের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হয়ে যাচ্ছেন। সালটা 2015, জায়গাটা কলকাতা হাইকোর্ট, এবং সেইখান থেকেই ভগবানের জন্ম এবং বাকিটা আমি বলবো। এবং এই 2015 সাল থেকে দেখা মানুষটি, তিনি আদব কায়দাতে মানুষের কাছে ভগবান হয়ে উঠেছিলেন। কেন ভগবান হয়ে উঠেছিলেন তার অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। এবং বারবার কেন ভগবানের স্বপ্নভঙ্গ হচ্ছে, কে সেই ভগবান, সেটাও এই ভিডিওতে জানাবো। তবে ভিডিওটি দেখতে যাওয়ার আগে অবশ্যই আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আগামীতে আরও অনেক ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপনা করব। সেক্ষেত্রে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওটা দেখুন, কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের যে মন্তব্য বা বক্তব্যর জায়গাটা থাকছে সেখানে আপনারা জানাতে পারেন। তো সালটা 2015 সাল, যে সময় গম করছে কলকাতা হাইকোর্ট, রাজ্যের শীর্ষ আদালত। এবং তৎকালীন সময় আমরা দেখেছি, সেই সময় তৎকালীন কলকাতা হাইকোর্টের যারা বিচারপতি ছিলেন, আজও আছেন, তো বিচারপতি দীপঙ্কর দত্ত, যিনি বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছেন, বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার, আরও অনেক বিচারপতিরা ছিলেন যারা বর্তমানে বিভিন্ন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন। এবং কিছু বিচারপতি আজও তারা রয়ে গিয়েছেন, কেউ কেউ অবসরও নিয়েছেন। তো এই বিস্তারিত যাওয়ার আগে যে কথাটা বারবার বলছিলাম, সালটা যেহেতু 2015 সাল, তো সাংবাদিকতার পেশায় একজন আদালত সংবাদদাতা হিসাবে নিয়মিত আমরা কোর্টে যেতাম। এবং সেই কোর্টে প্রথম আলাপ হয়, তৎকালীন সময় তিনি আইনজীবী ছিলেন, পরবর্তী সময় তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হন এবং তারপরে কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন। কিন্তু 2015 সালে আমার সাথে যখন প্রথম আলাপ হয়েছিল, সেই আলাপে তিনি কোর্ট এজলাসের বাইরে, অর্থাৎ 15 নম্বর এজলাস, যে এজলাসে এবং 14 নম্বর এজলাস, এই দুটি এজলাস ছিল একেবারে নজর কাড়া এজলাস। একদিকে বিচারপতি দীপঙ্কর দত্ত, একদিকে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এবং সেই সময় মনে আছে অনেকেরই, এই পঞ্চায়েত ভোট 2013 সালের যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনায় একের পর এক মামলা 15 নম্বর এবং 16 নম্বর কোর্টে হতো। সেই সময় প্রথম আমার সাথে আলাপ হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, যিনি বর্তমানে ভগবানের আসনে রয়েছেন কিনা সেটা বলতে পারবো না, কিন্তু একটা সময় তিনি ভগবানের আসনে বসেছিলেন, এটা তিনি মনে করেন। তো সেই সময় তার সাথে যখন আলাপ হয়েছিল, তখন বিভিন্ন এজলাসে কি ঘটনা ঘটছে, কি ধরনের বিচার হচ্ছে, কি রায় হচ্ছে, কি মন্তব্য ছিল, এগুলো তিনি শুনছিলেন। এবং এই সময়টা চলে যাওয়ার পরে তিনি কলকাতা হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসাবে তিনি যোগদান করেন। এবং তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি তিনি পার্মানেন্টলি
তিনি বিচারপতি হয়ে যান। কিন্তু এই সময়কালে অর্থাৎ এই যে একের পর এক নিয়োগ দুর্নীতি প্রাথমিক থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে বিভিন্ন যে মামলা, সেই মামলায় তিনি যে একের পর এক যে রায় দিচ্ছিলেন, সেই রায়গুলো হওয়ার পরেই এ রাজ্যের একাংশ মানুষ তারা ভাবতে শুরু করলেন যে বাংলায় বুঝি ভগবানের আবির্ভাব হয়েছে। এবং ভগবানের আবির্ভাব হয়েছে এই কারণেই, কারণ তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করতেন এবং মানুষও তার কাছে পৌঁছে যেতেন। এবং ভরা এজলাস যে যখন বিচার প্রক্রিয়া চলছে, কোনো এক জেলার কোনো একজন মানুষ তিনি বিচার চাইতে চলে এলেন এবং তিনি ত্রাতার ভূমিকা পালন করলেন। সংবাদ মাধ্যমে তখন বারবার তিনি শিরোনামে এসছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো তিনি ত্রাতার ভূমিকা নিতেন, বিভিন্ন বিষয়ে তিনি হস্তক্ষেপ করেছেন, হস্তক্ষেপ করতেন। কিন্তু প্রশ্ন অনেক উঠে এসছে যে রাজ্যের শীর্ষ আদালত, সেই শীর্ষ আদালতে নির্দিষ্ট বিচার বিভাগগুলো আলাদা রয়েছে। শিক্ষার আলাদা, ক্রিমিনালের আলাদা, সিভিলের আলাদা, প্রতিটা আলাদা আলাদা ভাগ রয়েছে এবং তার নির্দিষ্ট বিচারপতিরা রয়েছেন। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মানুষগুলো ভিড় করতে শুরু করলো। যখনই এই মানুষগুলো ভিড় করতে শুরু করলো, তখনই কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি নিজেকে মনে মনে ভগবান ভাবতে শুরু করলেন। এবং তারপরের যে ছবিটা উঠে এলো, তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন প্রথম তার সংবাদ মাধ্যমে মুখোমুখি হওয়া। ভারতবর্ষের বিচার ব্যবস্থায় একটা নয়া দিক খুলে দিয়েছেন, এ কথা বলার অপেক্ষা রাখে না। কারণ কোনো বিচারপতি, সিটিং বিচারপতি, তিনি কোনো সংবাদ মাধ্যমের চ্যানেলে বসতে পারেন কিনা, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, একাধিক তর্ক বিতর্ক মন্তব্য হয়েছে। তবে শেষমেশ তিনি বসেছিলেন চ্যানেলে। এবং তারপর থেকে যে ছবিটা আমরা দেখলাম, বিভিন্ন সময় আমি নিজে প্রেজেন্ট ছিলাম, কখনো বামেদের যে বুক স্টল, মেলা প্রাঙ্গণ, বিভিন্ন জায়গায় তিনি কিন্তু যেতে শুরু করলেন। মানুষের সঙ্গে 1:1 দেখা, কথা বলা, এবং মানুষ তাকে ঘিরে এমন একটা উন্মাদনা দেখাতেন। অভিজিৎ গাঙ্গুলি কিন্তু মনে মনে চিন্তা করে নিয়েছিলেন, আগে যেটা করেছিলেন পরেও, সত্যি হয়তো তিনি ভগবান, তাই মানুষের এত ভিড় তাকে ঘিরে। কিন্তু তার যিনি শিক্ষাগুরু, আইনের শিক্ষাগুরু, কলকাতা হাইকোর্টেই রয়েছেন আরও একজন, অর্থাৎ বারবার তিনি বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন, তিনি হচ্ছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, রাজ্যসভার সাংসদ, সিপিআই নেতা এবং সর্বোপরি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো তার যখন অবসরের সময় আসছে, অনেকেই তারা ভাবতে শুরু করলেন, কারণ তৃণমূলকে উৎখাত করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে হবে, এইটাই ছিল তার প্রথম এজেন্ডা। এবং এই এজেন্ডাকে সামনে রেখেই শাসক দলকে কিভাবে বিব্রত করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ফ্যাসাদে ফেলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কতটা বললে মানুষ আনন্দিত হবে, মানুষ কতটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পছন্দ করবেন, এই বিষয়টা কিন্তু তিনি এজলাসে বসেই উপলব্ধি করেছিলেন। এবং সেই উপলব্ধিতার মধ্যে দিয়েই তিনি কিন্তু ধীরে ধীরে রাজনীতির আঙিনায় না এলেও রাজনীতি যারা কারবারি রয়েছেন তাদের সাথে ধীরে ধীরে যোগাযোগ রাখতে শুরু করলেন। এবং সবাই যখন ভেবে ফেললেন যে বিকাশবাবুর সাথে যখন সম্পর্ক ভালো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, তাহলে তিনি অবসর নিলে অবশ্যই বামেদের সাথে হাত মেলাতে পারেন। এবং যেহেতু এ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে, তাই বামেদের সাথে যদি যুক্ত হওয়া যায়, তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। এবং কোনো একটা ভোরে স্বপ্ন দেখলেন যে লাল সূর্য রাঙিয়েছে পুরো আকাশটাকে। কিন্তু তারপরে মাথার উপর 2024 লোকসভা নির্বাচন, সবাই কিন্তু এদিকেই ভেবে রেখেছে এই বুঝি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিপিএমে যোগদান করবেন এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন বামেদের হয়ে।
যখন এই ভাবনা ভাবছেন, হঠাৎ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হয়তো চিন্তা করলেন যে এ রাজ্যে বামেরা তো পুরো শূন্য, তাহলে কি হবে? বামেদের সাথে গেলে তো তিনি আর ভগবান থাকতে পারবেন কিনা, তার এই যে তাকে ঘিরে মানুষের যে এত উন্মাদনা, এটা তো তাহলে থাকবে না, কারণ তারাও শূন্য, তিনিও যদি ওখানে যান তিনিও শূন্য হয়ে যাবেন। তো শূন্য মানুষকে কেউ নাম্বারও দেবে না, শূন্য মানুষকে কেউ পুছতেও যাবে না। তাই তিনি ওই যে লাল আকাশটা দেখেছিলেন, সেই লাল আকাশটার পাশাপাশি তিনি আরও একটা আকাশ দেখতে শুরু করলেন, যেটা হচ্ছে গেরুয়া আকাশ। এবং সবার চোখের সামনে তিনি হঠাৎ বিজেপির দপ্তরে গিয়ে হাজির হয়ে গেলেন। এবং বিজেপির দপ্তরে হাজির হলেন কিভাবে? একজন মানুষ, তিনি বিচারপতি ছিলেন এবং রাতারাতি তার বিজেপি নেতৃত্বের সাথে এতটা দহরম মহরম সম্পর্ক হয়ে গেল, তো মানুষ প্রথমে বুঝতেই পারছিল না যে বিষয়টা হচ্ছেটা কি। বিজেপি দপ্তরে গেলেন, ফুলের স্তবক নিলেন, পতাকা নিলেন, বিজেপিতে যোগদান করে ফেললেন। এবং তারপরে যেটা হলো, 2024 লোকসভা নির্বাচনে তিনি তমলুকের প্রার্থী হয়ে গেলেন, যেটা শুভেন্দু অধিকারীর গড়। তিনি তো অন্য কোনো লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে পারতেন না, তিনি অন্য কোনো কেন্দ্রে দাঁড়াবেন না, যে আসনটা নিশ্চিত জিততে পারবেন তিনি সেই আসনটাই বেছে নিয়েছিলেন। এবং হয়তো শুভেন্দু অধিকারীর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছিলেন যে ভাই আমি তোমার দলে যাব, কিন্তু তোমার দলে যেটা সিকিওর জায়গা সেখানেই আমি ভোটে নির্বাচনে সেই ভোট আমি দাঁড়াবো। কথা যেমন কাজও তেমন। তিনি তমলুকে পৌঁছে গেলেন, তমলুকে প্রার্থী হলেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা একেবারে সারাক্ষণ চিটে গুড়ের মতন তার সাথে লেগে রইলেন, যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই মৌমাছির ঝাঁক। তারপরে কি হলো? এদিকে পার্থ জেলে চলে গেছে, মানিক ভট্টাচার্য জেলে চলে গেছে, তৃণমূলের আরও বিধায়করা জেলে চলে গেছে, তৃণমূলের নেতারা জেলে চলে গেছে। পুরসভা থেকে যে এডুকেশন থেকে শুরু হয়েছিল শিক্ষা দুর্নীতি, তারপরে পুরসভার দুর্নীতি চলে গেল। কিন্তু তিনি যে রায়গুলো দিলেন, সুপ্রিম কোর্টে চলে গেল সেই মামলা, কিছু মামলা মুখ থুবড়ে পড়ে গেল সুপ্রিম কোর্টে। কিন্তু ভগবান, তিনি যে বিশ্বাসী, তিনি যে ভগবান, এই বিশ্বাসটা কিন্তু তার মধ্যে তখনও ছিল। এবং এই যে মমতাকে উৎখাত করা, তৃণমূলকে উৎখাত করা, এই যে তার মনের মধ্যে যে সুপ্ত বাসনাগুলো ছিল, সেই বাসনাগুলো কিছুতেই পূরণ হচ্ছিল না। এবং এই পূরণ না হওয়ার কারণে তিনি মনে মনে বেশ কষ্ট পাচ্ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি কিছুতেই তৃণমূলকে দমাতে পারছেন না। এবং 24 লোকসভা নির্বাচনে হই হই করে তিনি জিতে গেলেন, লোকসভা তিনি সদস্য হয়ে গেলেন। কিন্তু তারপরে সেই লোকসভায় যিনি সদস্য হলেন, অর্থাৎ সেই বিজেপি সরকার, যে সরকারের দুখানা বড় উইংস রয়েছে, দুটো বড় এজেন্সি রয়েছে, একটা হচ্ছে সিবিআই, একটা হচ্ছে ইডি। তো সিবিআই ইডি একেবারে যৌথ অভিযান চালিয়ে পার্থ, মানিক থেকে শুরু করে একের পর এক এই আপনার সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে শান্তিময় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বেশ কিছু বিধায়ক, রেশন দুর্নীতিতে যদিও তার হাত ছিল না, জ্যোতিপ্রিয় মল্লিক, সব এক নাগাড়ে জেলে চলে গেল। কিন্তু তারপরে কি হলো? তারপরে একে একে সবাই জেল থেকে ছাড়া পেয়ে গেল। পড়ে রইল পার্থ চট্টোপাধ্যায়। এবং সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল, নির্দেশ ছিল, পার্থ চট্টোপাধ্যায় নভেম্বর মাসে জেল থেকে বেরোবে, এর মধ্যে কোনো মিথ্যে নেই, কোনো গল্প নেই। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্ন তার বাস্তবায়ন হলো না। মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত করতে পারল না, মমতা ব্যানার্জির দলকে বিব্রত করতে পারল না। যেটুকু হয়েছিল সেটা সাময়িক। তারপরে সেই 24 বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবিও হয়নি। তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই যে তার মনের মধ্যে স্বপ্ন ছিল তিনি ভগবান হবেন, কারণ যে ক্ষমতা লোভী মানুষ, সে সর্বক্ষণ ক্ষমতার এই ঘেরাটপের মধ্যেই থাকতে চায়। তিনি বিচারপতি যখন ছিলেন, তার মধ্যে একটা বলয় কাজ করত, একটা নিরাপত্তা বলয়। আর আজকে যেখানে রয়েছেন সেখানেও একটা নিরাপত্তা বলয় রয়েছে, তাকে মানুষ ঘিরে রয়েছে, হোক না সেটা বিজেপির কর্মী সমর্থক, কিন্তু মানুষ তো ঘিরে রয়েছে। কিন্তু বিজেপির যারা নেতারা রয়েছে, এই শুভেন্দু, সুকান্ত, দিলীপ থেকে শুরু করে যারা রয়েছেন, তারা তো কেন্দ্রকে কি করে কিছুতেই বোঝাতে পারছে না, সেন্ট্রালকে বোঝাতে পারছে না যে দেখো বাবা,
বিজেপি যদি এর মধ্যে যদি অন্য 355 যদি হয় বা জরুরি অবস্থা যাতে জারি করা না হয়, তাহলে তো বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। আর এবারে যদি বিজেপি ক্ষমতায় না আসতে পারে, তাহলে নয় এবার নয় নেবার, এই যে কথাটা আছে সেটা বিজেপির একেবারে সিম্বলের মধ্যে লেগে যাবে। তাহলে কি হবে? বলির পাঁঠা তো চাই একটা, তাহলে কে বলির পাঁঠা হবে? টুক করে সবার মনের মধ্যে চলে গেলে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে যদি বলানো যায়, তাহলে খানিকটা হলেও কাজে আসতে পারে, কারণ তিনি আইন সম্পর্কে বেশ খানিকটা জানেন, কারণ তিনি বিচারপতি ছিলেন বটে। তাই হলো কি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে হঠাৎ করে একদিন একটা বেশ ইন্টারভিউ করিয়ে দিল, যেখানে কেন্দ্রের বিরুদ্ধে লাখো লাখো ভুরি ভুরি অভিযোগ। যে বিজেপিকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বাংলার আকাশটা সবুজ মুছে গিয়ে হয়তো গেরুয়া হয়ে যাবে, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হঠাৎ করেই তার ভোল বদল হয়ে গেল। এবং তিনি কি বলছেন? বলছে হিন্দু বলায়ের লোক দিয়েছে, বাংলায় কাজ হবে না। তাহলে হিন্দু বলায়টাকে, হিন্দি বলায়টা তাহলে কি? না, উত্তর ভারতের একটা বড় অংশ, যার মধ্যে প্রধানমন্ত্রী রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তারা রয়েছেন। এইখান থেকে আবার যোগী আদিত্যনাথ রয়েছেন। এই সব লোককে দিয়ে বাংলায় কিন্তু মমতাকে হাঁটানো যাবে না। তাই একেবারে বোম ব্লাস্ট করে দিল এবং যা মনে এলো একেবারে গড়গড় করে পড়ে দিল। এবার যদি কেস খায়, শুভেন্দুও খাবে না, সুকান্তও খাবে না, দিলীপও খাবে না, কেউ খাবে না, বলির পাঁটাটাই খাবে। কারণ তিনিই বলেছেন, বাকিরা তো কেউ বলেনি। যদি অতই তৃণমূলের প্রতি এত রাগ ক্ষোভ এত কিছু থাকে, আমি আপনাকে বলছি ভবানীপুরে বিধানসভায় দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে গিয়ে দাঁড়ান না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে গিয়ে দাঁড়িয়ে জিতে আসুন। মেরুদণ্ড আছে আপনার, যদি থাকে তাহলে ওইখানে গিয়ে নির্বাচনে দাঁড়ান। কেন তমলুকে দাঁড়িয়েছিলেন? কেন উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা দাঁড়াননি? কেন সল্টলেকে দাঁড়াননি? কেন দমদমে দাঁড়াননি? কেন ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না? যে যুবরাজকে নিয়ে আপনার এত, আপনি যখন বিচারপতি ছিলেন, আপনার এই যুবরাজকে নিয়ে আপনি এত মন্তব্য করেছেন, তা তার কনস্টিটিউয়েন্সিতে গিয়ে দাঁড়ালেন না কেন 24 লোকসভায়? কারণ আপনি জানতেন ওখানে আপনি দাঁড়ালে গোহারান হারবেন। তাহলে এবার হচ্ছে 26 বিধানসভা নির্বাচন। কারণ আমি জানি আপনার স্পাইনাল কর্ডে জোর আছে, তবে জোর যদি না থাকে, আপনার পরিচিত ডাক্তার রয়েছে, ডাক্তার কুণাল সরকার, তা সে হয়তো আপনার স্পাইনাল কর্ডের যে সমস্যা সেটা হয়তো নিরাময় করে দিতে পারবেন। কিন্তু আপনি তাহলে ভবানীপুরে গিয়ে দাঁড়ান না। এখানে আপনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন ভবানীপুরে দাঁড়াবো, তা শুভেন্দু অধিকারীকে বলুন আপনাকে দাঁড়াতে হবে না, আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমি লোকসভার এই আসন থেকে আমি ইস্তফা দিয়ে দিলাম। মেরুদণ্ড সোজা থাকলে ইস্তফা দিয়ে দিন, ভবানীপুরে বিধানসভা নির্বাচনে লড়ুন। তবে তো বুঝতে পারবো আপনি তো ভগবান, তবে তো মানুষ জানতে পারবে আপনি যা বলেন, আপনি যা করেন দুটোই এক। খালি বুকতানি মার্কা কথা বলে কি কোনো লাভ আছে? আপনি 26 বিধানসভায় সরকার আসুক বা সরকার না আসুক, বিজেপি ক্ষমতায় আসুক বা বামেরা ক্ষমতায় আসুক, আরে আপনার দম থাকলে বিধানসভার ভবানীপুরে গিয়ে দাঁড়ান না, ভবানীপুর বিধানসভায় দাঁড়ান, তাহলে তো বুঝতে পারবো যে হ্যাঁ আপনার স্পাইনাল কর্ডে জোর আছে। কিন্তু তা তো আপনি দাঁড়াবেন না, কারণ আপনি জানেন ভবানীপুর বিধানসভায় দাঁড়ালে আপনি ওখানে কত ভোট পাবেন আপনি নিজেও জানেন। সময় যেভাবে এগোচ্ছে 26 বিধানসভা নির্বাচন, যে নির্বাচনকে সামনে রেখে মূলত সমস্ত রাজনৈতিক দল গুটি সাজাচ্ছে, বিজেপিও সাজাচ্ছে, সিপিএমও সাজাচ্ছে। আবার সিপিএম বলছে আমার দরজা খোলা, যারা তৃণমূল বিরোধী, যারা এরাজ্যে শাসক দল বিরোধী, তাদের জন্য উদার রয়েছে আমাদের দরজা।
বিজেপির সাথে যুক্ত হয়ে যান না। আর বিজেপি কেন সিপিএমের সাথে জোট করছে না? উদ্দেশ্য তো একটাই, তৃণমূলকে হারানোর। বাম এবং বিজেপি এক হয়ে যান। কারণ বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসার জন্য সেই সময় তৃণমূলের হাত ধরেছিল। তো তখন যদি তৃণমূলের হাত ধরে যদি ক্ষমতায় আসতে পারেন, কলকাতা পুরসভা আসতে পারেন, তাহলে কেন বিধানসভায় আসছেন না? এখানে নীতিগত ব্যাপার। আর অভিজিৎ গাঙ্গুলি তিনি তমলুক লোকসভার ইস্তফাও দেবেন না, আর তিনি ভবানীপুর বিধানসভাতেও দাঁড়াবেন না। এখন তিনি একজন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। কিছু তো বাবা শুনতে হবে। কতজনের উপকার করেছেন, কটা সাধারণ মানুষ আপনার দ্বারা উপকৃত হয়েছে? আপনি তো লোকসভার সাংসদ। আপনার যদি সেই মনে হয় এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে উৎখাত করবেন, কেন কেন্দ্রকে ধরে বসে আছেন? কেন্দ্র এখানে জরুরি অবস্থা এখানে জারি করবে, আর আপনি ড্যাং ড্যাং করে আপনারা চলে যাবেন, আপনারা সরকার গড়ে ফেলবেন। ভুল তো আপনাদেরই হবে। শহীদ করতে পারবেন না তৃণমূলকে যদি শহীদ করতে হয়, তাহলে মানুষ এদেরকেই ভোট দেবে, তাদেরই জয় হবে, আবার তৃণমূলেরই জয় হবে। যদি পারেন তাহলে ভবানীপুর বিধানসভায় গিয়ে দাঁড়ান, তবে বলবো বাপকা বেটা। দাঁড়ান, পাশেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র, 26 বিধানসভা নির্বাচন। তমলুকের আসন ছেড়ে দিন, ছেড়ে দিয়ে ভবানীপুরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিন, তাহলে বুঝবো দম আছে। সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বুকতানি দিয়ে দিলাম, বড় বড় বক্তৃতা দিয়ে দিলাম। কিছু কিছু সংবাদ মাধ্যমকে নাম জিজ্ঞেস করলেন, আপনার কোন চ্যানেলের লোক, আপনি কোন চ্যানেলের রিপোর্টার, আর তারপরে তার কথা যদি পছন্দ না হয় মুখ ঘুরিয়ে চলে যাব, সবটা ঠিক আছে। ভবানীপুরে দাঁড়ান না, গোহারান হারবেন। তাই ভগবানের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। এখন ভগবানের স্বপ্ন যখন ভঙ্গ হয়ে গেছে, এখন ভগবান কি করবেন? তাহলে কি আবার ঘুরে গিয়ে সেই বিকাশবাবুর কাছে আশ্রয় নেবেন? কারণ বিজেপি তো পারল না, আর বিজেপি পারবেও না। 26 বিধানসভাতেও বিজেপির পক্ষে সম্ভব নয় ক্ষমতায় আসার। তৃণমূলই ক্ষমতায় আসবে। এই এসআইআর নিয়ে বিজেপি যেভাবে বেশ মুচকি হাসছে, 26 বিধানসভার পরে এ রাজ্যের মানুষও মুচকি হাসবে বিজেপিকে দেখে। তাই স্বাভাবিকভাবেই ভগবান এখন তিনি নিজেই ফাপড়ে পড়ে গেছেন। ভগবানের কি হবে ভগবান নিজেই জানেন। আমরা 26 বিধানসভা নির্বাচনের দিকেই মূলত লক্ষ্য রাখছি। এসআইআর হবে, মানুষের নাম বাদ যাবে, মুসলিম ভোটারের নাম বাদ যাবে, সঙ্গে হিন্দু ভোটারেরও নাম বাদ যাবে, এবং সব নাম বাদ যাওয়ার পরে সরকারে কে আসে সেটাও আমরা দেখব। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন দাদা দিদির রাজনীতিতে।